যদি আপনাকে প্রশ্ন করি পৃথিবীর সবচেয়ে উন্নত প্রাথমিক শিক্ষা ব্যবস্থা কোন দেশে, সবাই বলবে কানাডা, আমেরিকা অথবা ইংল্যান্ড। কিন্তু না, পৃথিবীর সবচেয়ে উন্নত প্রাথমিক শিক্ষা ব্যবস্থা হচ্ছে ফিনল্যান্ডে। এবং ফিনল্যান্ডের শিক্ষার্থীরা পরবর্তী জীবনে গবেষণা ক্ষেত্রে পৃথিবীতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। এর কারণ মূলত তাদের ক্রিয়েটিভ এডুকেশন সিস্টেম। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ফিনল্যান্ড কিভাবে তাদের শিক্ষা ব্যবস্থাকে নেক্সট লেভেলে নিয়ে গেল এবং কিভাবে তাদের শিক্ষা ব্যবস্থা থেকে অনেক ক্রিয়েটিভ মানুষ বের হয়ে আসে। নাম্বার 1, দেরিতে স্কুলিং শুরু হওয়া। বেশিরভাগ দেশে 5 থেকে 6 বছর বয়সে স্কুলিং শুরু হয়, কিন্তু ফিনল্যান্ডে স্কুল শুরু হয় 7 বছর বয়সে। এই বিষয়ে মার্টি কেইলার একটি রিসার্চ পেপার আছে, সেখানে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে কিভাবে 7 বছর বয়সে শিক্ষার্থীরা স্কুলিং শুরু করলে তাদের মেধার পর্যাপ্ত বিকাশ হয় এবং কি কারণে কম বয়সে অর্থাৎ 5 থেকে 6 বছর বয়সে যখন স্কুলিং শুরু হয় কিভাবে স্টুডেন্টদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। সো উপরে আমি রিসার্চ পেপারে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে পরে দেখতে পারেন। নাম্বার 2, পরীক্ষার চাপ নেই। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরীক্ষা। পরীক্ষায় যে ভালো মার্কস পাবে সেই ভালো স্টুডেন্ট এবং যে পরীক্ষা খারাপ করবে সে খারাপ স্টুডেন্ট। কিন্তু ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থায় আসলে পরীক্ষাই নেই। এখন পরীক্ষা নেই বলতে আসলে প্রথম 6 বছর প্রাইমারি লেভেলে স্টুডেন্টদের কোনো পরীক্ষা দিতে হয় না, অর্থাৎ সে জীবনের প্রথম পরীক্ষা দিবে 12 বছর বয়সে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, যদি সে পরীক্ষা না দেয় তাহলে সে নিজেকে কিভাবে যাচাই বাছাই করবে, কিভাবে সে বুঝতে পারবে সে আসলে কতটুকু ভালো পড়াশোনা করছে বা কতটুকু শিখতে পারলো। এর পিছনে আসলে খুবই চমৎকার কিছু স্ট্র্যাটেজি তারা ইমপ্লিমেন্ট করছে এবং পরীক্ষার বদলে তারা কিভাবে পাঠদান দেয় সে বিষয়ে জানার জন্য আমাদের যেতে হবে তাদের স্ট্র্যাটেজি নাম্বার 3-তে। স্ট্র্যাটেজি নাম্বার 3-তে বলা হয়েছে যে শিক্ষার্থীদের সৃজনশীল এবং দক্ষতা ভিত্তিক শিক্ষা দিতে হবে। এখন সৃজনশীল এবং দক্ষতা ভিত্তিক শিক্ষা বলতে তারা কি বুঝিয়েছে এই বিষয়টা আমাদেরকে প্রথমে বুঝে নেওয়া উচিত। সৃজনশীল এবং দক্ষতা ভিত্তিক শিক্ষা হলো একজন স্টুডেন্টের মধ্যে কি বিষয়ে সে অনেক বেশি পারদর্শী, কোন বিষয়ে সে ইনহেরেন্টলি গিফটেড সেই বিষয়টাকে খুঁজে বের করা এবং সেই অনুযায়ী তাকে পাঠদান দেওয়া। এখন একজন স্টুডেন্ট যখন খেলাধুলা বিষয়ে খুবই পারদর্শী হবে তখন তাকে খেলাধুলা বিষয়ক বিভিন্ন প্রবলেম সলভিং এবং বিভিন্ন অ্যাক্টিভিটি করতে দেওয়া হয়, সেই বিষয় থেকে বেস্ট আউটপুট নিয়ে আসার চেষ্টা করা হয়। এবং যে স্টুডেন্ট গবেষণা এবং রিসার্চ বিষয়ে পারদর্শী তাকে গবেষণা এবং রিসার্চ রিলেটেড প্রাইমারি টুলস কিট দিয়ে দেওয়া হয়, যাতে সে ছোটবেলা থেকেই এই বিষয়ে খুঁটিনাটি বিষয়ে জানতে পারে এবং তার মধ্যে সমস্যা সমাধানের মেন্টালিটি তৈরি হয় এবং সে পুরোপুরিভাবে কোনো ধরনের বাহ্যিক এবং পরীক্ষার চাপ ছাড়া সে সেই বিষয়ে মনোযোগ দিতে পারে, সেই বিষয়ে সে তার মেধার বিকাশ ঘটাতে পারে এবং এভাবে স্টুডেন্টদের ভিতর থেকে তাদের ক্রিয়েটিভিটি বের করে নিয়ে আসা হয়। কিন্তু আমাদের দেশে কি হয়, আমাদের দেশে গার্জিয়ানরা শুরু থেকেই সিলেক্ট করে দেয়, অমুক ডক্টর হয়েছে তোমাকেও ডক্টর হতে হবে, অমুক ইঞ্জিনিয়ার হয়েছে তোমাকেও ইঞ্জিনিয়ার হইতে হবে। এমন হতে পারে সে খেলাধুলায় আসলে বিশ্বজয় করতে পারবে, তাকে যদি আপনি ডাক্তার বানান তাহলে অবশ্যই খেলাধুলার বিষয়ে সে পৃথিবীতে যতটুকু প্রভাব বিস্তার করতে পারবে একজন ডাক্তার হিসেবে সে পারবে না। অপরদিকে একজন স্টুডেন্ট যখন বায়োলজি বিষয়ে খুব ইন্টারেস্টেড হবে সে যদি ডক্টর হয় তাহলে সে জীবনে অনেক ভালো করতে পারবে এবং সে ন্যাচারালি সেই বিষয়ে ট্যালেন্টেড। আমাদের দেশের কালচারালি এবং মেন্টালি এই বিষয়টা থেকে বের হয়ে আসা উচিত। অন্যজন একটা কাজ করছে সেটা দেখে আরেকজনের উপর সেই ক্যারিয়ার ইম্পোজ করে দেওয়ার যে বিষয়টা, সেই চিন্তাধারা থেকে আসলে আমাদের বেরিয়ে আসা উচিত। সো নাম্বার 4 বৈশিষ্ট্য হলো বেস্ট টিচার সিলেকশন এবং তাদের উচ্চ মর্যাদা। আমাদের দেশের পারিপার্শ্বিক অবস্থার ভিত্তিতে খেয়াল করলে দেখবেন একজন ডাক্তার এবং ইঞ্জিনিয়ারকে যে পরিমাণে সম্মান এবং মর্যাদা দেওয়া হয় আর্থিক এবং সামাজিকভাবে একজন শিক্ষককে কিন্তু সেই লেভেলে রাখা হয় না এবং একজন শিক্ষককে কখনোই ডাক্তার এবং ইঞ্জিনিয়ারের মতো সম্মানই দেওয়া হয় না। যার কারণে আমাদের দেশে যারা মেধাবী আছে তারা শিক্ষকতা পেশায় যেতে চায় না, তারা চায় অন্যান্য পেশায় যেতে যেখানে তারা অনেক বেশি আর্থিকভাবে ইনসেন্টিভাইজড হবে এবং যেখানে তারা অনেক বেশি সম্মান পাবে। কিন্তু ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেমে এই বিষয়টি আসলে দেখা যায়। ফিনল্যান্ডে একজন প্রাইমারি শিক্ষক হতে হলে আপনার মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। শুধু তাই নয়, মাস্টার্স ডিগ্রি থাকার পরও আপনি যখন এন্ট্রান্স এক্সাম দিবেন সেখানে আপনাকে টপ 10 এর মধ্যে থাকতে হবে এবং টপ 10 এ থাকার পর সেখান থেকে অনেক ট্রেনিং এবং প্রশিক্ষণ নেওয়ার পর আপনাকে সিলেক্ট করা হবে। এবং ফিনল্যান্ডে একজন ডাক্তার এবং ইঞ্জিনিয়ারের বেসিক স্যালারি শুরু হয় 35 থেকে 40 হাজার ইউরো, সেখানে একজন প্রাইমারি শিক্ষকের বেতন হয় 40 থেকে 45 হাজার ইউরো। শুধু তাই নয়, ফিনল্যান্ডে শিক্ষক হতে পারাকে সামাজিকভাবে অনেক সম্মানীয় একটা পেশা হিসেবে দেখা হয়, যার কারণে তাদের দেশের সবচেয়ে মেধাবী মানুষ যারা তারা শিক্ষকতা পেশায় বেছে নেয়। নাম্বার 5, সমতাভিত্তিক শিক্ষা। সমতাভিত্তিক শিক্ষা হলো প্রত্যেক স্টুডেন্ট সমান শিক্ষা পাবে। প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্টরের স্কুলগুলোর শিক্ষার মান সমান হতে হবে। তারা তাদের গভর্নমেন্ট সেক্টরের স্কুলগুলোকে সেই পর্যায়ে নিয়ে গেছে যে প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্টরের স্কুলগুলোর শিক্ষাদানের স্ট্যান্ডার্ড সমান হতে হবে। এখন যদি একটা দেশের প্রাইভেট সেক্টরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়, সেই সাথে গভর্নমেন্ট সেক্টরের শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি করা না হয়, তাহলে সেই দেশের শিক্ষা ব্যবস্থা আরো খারাপের দিকে যাবে। সো আপনাকে প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্টরের শিক্ষার মান উন্নত করতে হবে, দুইটাকে সমান পর্যায়ে নিয়ে আসতে হবে, যার মাধ্যমে
তাদের দেশের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সম পর্যায়ের এবং সমমানের শিক্ষা নিশ্চিত হয়, যার কারণে পরবর্তী জীবনে ফিনল্যান্ডের স্টুডেন্টরা গবেষণা এবং রিসার্চ ফিল্ডে অনেক বেশি ভূমিকা রাখে এবং তাদের এই ইউনিক এবং ক্রিয়েটিভ বৈশিষ্ট্যের কারণে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা পৃথিবীর কাছে রোল মডেল হিসাবে পরিচিত।